কালু দাদা, তুমি শুধু এই গাছেই পানি দিচ্ছ যে? পাশের আম গাছটা তো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে। ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে গো কালু দাদা। ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব? ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করে তুলবো? আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি। কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো, টাকা। বুঝেছিস টুনি? হ্যাঁ বুঝেছি, তুমি টাকার জন্য এই গাছে পানি দিচ্ছ। শোনো কালু দাদা, গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজে লাগে। গাছের নিচে বিশ্রাম করতে পারি, গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো যায়, আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ। টুনি, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। এবার যা তো, যা এখান থেকে। আমাকে বিরক্ত করিস না। না, আমি তো এখন এখান থেকে যাব না। আমি এই গাছে পানি দিব, তারপর এখান থেকে যাব। তোমার কলসটা দাও তো, এই গাছে কয়েক কলস পানি দেই। না না, আমার কলস আমি কিছুতেই দিব না। তুই আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে। এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ, তখন বাজার থেকে একটা কলস কিনে এনে পানি দে। আমার কাছে যে টাকা নেই কালু দাদা, টাকা থাকলে তাই করতাম। তুমি কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলস এনে পানি দিয়ে এই গাছকে সতেজ করে তুলবো। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, তোমার কলসটা আমাকে দাও তো। একটা আম গাছ শুকিয়ে যাচ্ছে, তাই কলসে করে নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দিব। তা তো বুঝলাম টুনি, কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে, নয়তো আমি তোমাকে কলসটা দিতাম। বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও। না না সুখী দিদি, দেখতে হবে না। আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। ঠিক আছে দিদি, তাহলে আমি আসি, দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কি না। আরে, আমি তো একটা কাজ করতে পারি। মাটি দিয়ে একটা কলস বানিয়ে ফেলি, তাহলে আর কারো কাছে কলস চাইতে যেতে হবে না। মা, মা, দেখো আমি কত সুন্দর করে খেলনা হাড়ি পাতিল তৈরি করেছি। দেখো দেখো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমার মেয়েটা যে এত সুন্দর করে হাড়ি পাতিল তৈরি করতে পারে, তা তো আমি আগে জানতাম না। তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা? আমি একটা কলস বানাতাম। আমি তো জঙ্গলের ভিতরে একটি গর্ত থেকে মাটিগুলো এনেছি মা। কিন্তু মাটি দিয়ে কলস বানিয়ে কি করবে গো তুমি? এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে, আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যায়। আর টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে। কলস বানানো তো হয়ে গেছে, এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই। এই বলে টুকি ও টুনি মিলে নদী থেকে পানি এনে আম গাছের গোড়া দিতে থাকে। আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে। কালু দাদা এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি। আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক, ভালো হয়েছে। আমের তো মুকুল এসেছে, আম বড় হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টুনি, তুমি গাছের এত যত্ন করলে, তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো এত যত্ন করিনি। যেমন আম ধরেছে এতে আমি খুশি, কারণ এই গাছটা তো মরে যেতেই ধরেছিল। আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছি। আর আমি তোমার মতো অত লোভী না, বুঝেছো, যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এসব বলবেই। আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জ্বলে পড়ে আমাদের অপমান করছো। আমরা সব বুঝি। তুমিও টাকার জন্য এই গাছে যত্ন নিয়েছো, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পারো তো, নইলে টুনি আবার চুরি করতে পারে। বলাও তো যায় না, কখন মনে লোভ জন্মায়। হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর কালু গাছে সব আম পাড়তে থাকে, আর টুনি ঝুড়িতে করে এক ঝুড়ি আম পেড়ে নিয়ে বাজারে চলে যায়। আর এদিকে কালু কাকুলিরও গাছের আম সব পাড়া শেষ হয়ে যায়, আর কালু বস্তায় করে আমগুলো বাজারে নিয়ে যায়। আম নিয়ে যাও, আম পাকা পাকা আম, বড় বড় পাকা পাকা আম। এসো এসো দাদারা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও।
আমার দোকানের আম নিয়ে যাও, খেতে অনেক মজা, অনেক মিষ্টি। একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির গাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদের। তোমার মিষ্টি আমের কথা শুনে তোমার কাছে সবাই আমরা আম নিতে আসলাম। হ্যাঁ দাদা, ভালো করেছো। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না। আর আমি কত বেশি দামে আম বিক্রি করলাম দেখেছিস? সেটা তোমাকে ভাবতে হবে না কালু দাদা। তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো, আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করব। এতে আমি কম টাকা পাবো, তুমি পাবে না। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো তাই না? আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি আবার আম নিতে এসেছো? তোর আম তোকে ফিরিয়ে দিতে এসেছি। শয়তান কালু, মিথ্যাবাদী কোথাকার। এই নে তোর টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে বলে টক আম দিয়েছিস? এই সবাই একে মেরে হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল টক, এখন তো মনে হচ্ছে ওর নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। বাহ, এত মিষ্টি তোমার আমগুলো। আগে জানলে তোমার আম নিয়ে যেতাম, কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করে এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না। আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও, আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো। এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায়? এরপর টুনির কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে রাগে বাড়িতে চলে যায়। আরে কালু, এমন রেগে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর কালু কাকলিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিব। কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না, তাই টুনিকে মেরে ফেলতে হবে। এরপর কালু কাকলি টুনিকে মেরে ফেলার ফোন দিয়ে আটতে থাকে। অন্যদিকে টুনি, মা টুকি, আমাদের ওই আম গাছটার আম খুব মিষ্টি, তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো রে মা। হ্যাঁ মা, আমগুলো খুব মিষ্টি। দুটো আম দাও মা, সুখী মাসিকে দিয়ে আসি। সুখী মাসি আম খেতে চেয়েছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কাকলি, ওই তো টুনি আসছে। তুমি বিষ মাখানো খিচুড়িগুলো টুকিকে দিয়ে দাও, মা মেয়ে খেয়ে মারা যাক। হ্যাঁ, ঠিক বলেছো। টুকি, এই যে টুকি, এদিকে একটু শোনো তো মা। কি হয়েছে কাকলি মাসি, আমি কিভাবে ডাকছো কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, পাশের বাড়ি সব পাখিদের দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায়, তাই আর দিতে চাইনি। তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা আর ঝগড়া করব না। তোমার কথা নিশ্চয়ই তোমার মা শুনবে। আচ্ছা ঠিক আছে কাকলি মাসি, আমি মাকে বুঝিয়ে বলবো। এরপর টুকি খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথে কনকের সাথে দেখা হয়ে যায়। আরে বা, টুকি দেখছি খিচুড়ি নিয়ে যাচ্ছে। টুকি খিচুড়িগুলো কেড়ে নিতে হবে, কতদিন থেকে খিচুড়ি খাই না। আজ চোখের সামনে খিচুড়ি দেখে কি আর ছেড়ে দেওয়া যায়? আরে টুকি, তুই কোথায় গিয়েছিলি?
ওদিকে তোর মা তো জ্ঞান হারিয়ে বাড়ির উঠোনে পড়ে আছে, তাই আমি তোকেই খুঁজছিলাম। কি বলছিস সব কনক তুই? আমি আসছি মা, আমি আসছি। এইসব কথা বলে টুকি খিচুড়ির বাটি সেখানে রেখেই উড়ে চলে আসে। আর কনক খুশি মনে খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা দেখো, আজ আমি তোমার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা, তুই টাকা কোথায় পেলি? রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বাবা। আমার লক্ষ্মী ছেলে রাস্তায় টাকা কুড়ি পেয়ে নিজে না খেয়ে বাবা মায়ের জন্য খাবার এনেছে। কালু, আমাদের ছেলে বড় হলে আমাদেরকে কখনো ফেলে দিবে না। এই প্রশংসা পাওয়ার জন্য তো মিথ্যে বলেছি, এখন বাবা মায়ের কাছে যা চাইবো তাই দিবে। এরপর কালু কাকুলি খিচুড়ি খেতে থাকে। আর কয়েকবার মুখে দেওয়ার পরেই দুজনেই মেঝেতে পড়ে যায়। কি কালু, এই খিচুড়িগুলোতে বিষ মেশানো। আমরা যে টুকিকে দিয়েছিলাম সেই খিচুড়ি। বাবা কনক, তুই সত্যি করে বল, এগুলো খিচুড়ি তুই কোথায় পেয়েছিলি? এরপর কনক সত্যিটা বলে দেয়। এ কি করেছিস বাবা তুই? তুই কেন টুকির কাছে খিচুড়ি এনেছিস? ওগুলোতে আমরা বিষ মিশিয়ে টুনিকে মারার জন্য দিয়েছিলাম, আর আজ সেই খিচুড়ি খেয়ে আমরাই মরণ পথে চলেছি। কাকুলি, অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেকেই পড়তে হলো। হ্যাঁ কালু, ঠিক বলেছ। বাবা কনক, আমরা আর বাঁচবো না রে। তুই তো বেঁচে থাকবি। তুই আমাদের মতো কোনো পাখির সাথে অন্যায় করিস না, কারো ক্ষতি করিস না বাবা। সৎভাবে থাকিস বাবা, তাহলে জীবন সুখের হবে। এসব বলে কালু কাকুলি দুজনেই মারা যায়। আর কনক অনেক কাঁদতে থাকে। আর কনক তখন থেকে সৎভাবে চলার চেষ্টা করে। এদিকে টুনি আম বিক্রি করে তার মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। বাবা, ও বাবা, আমাদের ঘরে চালটা তো ফুটো হয়ে গেছে। দেখো, বৃষ্টির পানিতে ঘরে ভরে যাচ্ছে। তবে কেন আমাদের নতুন ঘর বানাচ্ছে না বাবা, বলো তো? দেখো দেখো, আমার শরীরও ভিজে গেছে। মারে, নতুন ঘর তো বানাতে চাই, কিন্তু আমরা যে অনেক গরিব। নতুন ঘর বানানোর টাকা কোথায় পাবো? জঙ্গলে কাঠ কেটে যে টাকা পাই তা দিয়ে তো কোনো রকমে তোদের মুখে খাবার তুলে দিতে পারি। এখন ঘরে বৃষ্টি পড়া দেখে তো আমারও খুব চিন্তা হচ্ছে রে মা। টোনা, চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার বিয়ের সময় যে মা আমাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো সেই টাকাটা না নিয়ে মাকে বলেছিলাম তোমার কাছে রেখে দিতে। যদি কখনো বিপদে পড়ি তাহলে ওই টাকাগুলো নিয়ে যাব। কাল মায়ের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে আসবো আর ঘর বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তবে কাল যাব। আজ তো বৃষ্টি পড়ছে, তাই আজ আর যাব না। এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে তাদের সেই দিন কেটে যায়। পরের দিন টুনি, টোনা ও টুকি মিলে টুনির মায়ের বাড়িতে চলে যায়। আর টুনির মা টুনিদের দেখে অনেক খুশি হয়ে যায়। কি রে মা, এতদিন পর মাকে মনে পড়লো বুঝি? মা, অনেক দূরের পথ, তাই টুকিকে নিয়ে আসতে পারি না। এত দূরের পথে তো টুকি উঠতেই পারে না। মা, আজ বিপদে পড়ে তোমার কাছে আসতে হলো। সে কি রে মা, কি বিপদ হয়েছে তোদের? বল তো আমাকে, খুলে বল। এরপর টুনি মিনুকে সব কথা খুলে বলে। তোর টাকাগুলো আমি যত্ন করে রেখেছি রে মা। অনেকদিন পর এসেছিস, কয়েকদিন থেকে তারপর যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাস। না মা, এখানে দেরি করা যাবে না। বনে যে কাঠ কাটতে হয়, আমাকে এখানে কয়েকদিন থাকলে জঙ্গলের কাঠগুলো অন্য বন থেকে পাখিরা এসে সব কেটে নিয়ে যাবে। আপনি টাকাটা দিন, আমরা এক্ষুনি চলে যাব। টোনার কথা শুনে মিনু টাকাগুলো এনে টোনাকে দেয়। আর টাকা নিয়ে সবাই সেখান থেকে চলে আসে। আর টোনা, টুনি ও টুকিকে এক শিকারী দেখতে পায়। বাবা, পাখিগুলো তো খুব সুন্দর, এদের আজ ধরতেই হবে। শিকারী টোনাদের দিকে নিশানা করে তীর ছুটতে থাকে। আর তীর গিয়ে টোনাটুনি শরীরে গিয়ে লাগে। আর টোনাটুনি সেখানেই পড়ে যায়। কি মা, বাবা, এই তীর তোমাদের শরীরে কোথা থেকে আসলো? আর রক্ত পড়ছে। চলো, তোমাদের আমি হাসপাতালে নিয়ে যাব। না রে মা, হাসপাতালে যাওয়ার সময় নেই,
কোনো শিকারী হয়তো আমাদের তীর মেরেছে আর এখন শিকারী চলে আসবে এখানে। মারে, তুই তাড়াতাড়ি এই টাকার ব্যাগটা নিয়ে চলে যা, নয়তো তোকেও মেরে ফেলবে। চলে যা রে মা, চলে যা। না বাবা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। মরলে আমিও তোমাদের সাথে মরবো বাবা। মারে, পাগলামি করিস না, আমাদের শিকারি ধরে নিয়ে যাবে। আমরা শিকারির কাছ থেকে পালিয়ে আবার তোর কাছে যাব। তুই এই টাকাগুলো নিয়ে সুখীদের কাছে যাবি আর বলবি মা বলেছে একটা ঘর বানিয়ে দিতে, আর বাকি টাকা দিয়ে কোনো কাজের ব্যবস্থা করে দিতে। এই রে, পাখিগুলোকে ধরতে চেয়েছিলাম, কিন্তু এরা তো দেখছি মারা গেছে। মরা পাখিকে দিয়ে আর কি করব? এই বলে রহিম সেখান থেকে চলে যায়। আর ওই পথ দিয়ে কালো যেতেই টোনাটুনিকে মৃত অবস্থায় দেখে সেখানে চলে আসে। এ কি, টোনাটুনি তো দেখছি মারা গেছে। টুকিকে তো এ কথা বলতে হবে, টুকি জানেই না ওর বাবা মা মারা গেছে। টুকি, টুকি, দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা আঙ্কেল, বলো। তুমি তো আজ থেকে ইতিম হয়ে গেলে। আমি আসার সময় রাস্তায় দেখলাম তোমার বাবা মা মৃত অবস্থায় পড়ে আছে। কি বলছো এসব? আমার মা বাবা মারা গেছে। এখন আমি কাকে মা বলে ডাকবো আর কাকে বাবা বলে ডাকবো? মা বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কেঁদো না টুকি, কেঁদো না। কাঁদলে তো আর তোমার বাবা মা ফিরে আসবে না। আর ব্যাগ হাতে, তুমি ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছো? এরপর টুকি সব কথা কালুকে খুলে বলে। আর সবটা শুনে কালুর মনে লোভ হতে শুরু করে। আরে, তুমি ওই সুকিকে টাকাগুলো দিতে যাচ্ছো? সুকি তো একটা চোর, ও বনের পাখিদের বাড়িতে চুরি করে বেড়ায়। আর তুমি যদি এই টাকাগুলো ওকে দাও, তাহলে ও তোমাকে টাকা দিবে না, সব টাকা আত্মসাৎ করে নেবে। তার চেয়ে বরং তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে বাড়ি বানিয়ে দিব আর কাজের ব্যবস্থাও করে দিব। কালুর এমন কথা শুনে টুকি রাজি হয়ে যায় আর কালুর সাথে কালুর বাড়িতে চলে যায়। আরে কালু, তুমি আবার আমাদের বাড়িতে টুনির মেয়েকে নিয়ে আসলে কেন? তোমাকে সবটা পরে বলবো, আগে টুকিকে কিছু খেতে দাও তো। টুকির হয়তো অনেক ক্ষুধা পেয়েছে। টুকি, ব্যাগটা টেবিলে রেখে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে কালু আঙ্কেল। এরপর কাকলি টুকিকে খাবার খেতে দেয় আর টুকি খাবার খেতে থাকে। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু কাকলিকে সবটা খুলে বলে। আরে কালু, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তুমি টুকিকে বাড়িতে এনে ভালো করেছো। চলো এবার আমরা আমাদের কাজটা সেরে নেই, নয়তো টুকি আবার জেগে উঠবে। আঙ্কেলি মাসি, কালু আঙ্কেল, আমার টাকার ব্যাগটা দেখছি না, এখানে তো রেখেছিলাম। কি, তুমি টেবিলের উপর থেকে ব্যাগটা সরিয়ে রাখোনি? কি সর্বনাশ করেছো! আমাদের বনের কিছু চোর পাখি আছে, তারা হয়তো তোমার ব্যাগটা চুরি করে নিয়ে গেছে। এই জানালা দিয়ে এসেছিল। হায় কালু, মেয়েটার কি হবে? কোথায় থাকবে মেয়েটা? টুকি, আমরা তো অনেক গরিব, আমরা তোমাকে খাওয়াতে পারবো না। তাই তুমি বনে ধনী পাখিদের বাড়িতে যাও আর ভিক্ষা করে নিয়ে এসে আমাদের বাড়িতে থেকো, কেমন? তুমি বলবে আমি ইতিম জানা, তাহলে তোমাকে সবাই ভিক্ষা দিবে। তারপর টুকি ভিক্ষা করতে বেরিয়ে পড়ে আর প্যাঁচার বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছেন? আমাকে কিছু টাকা দিন, আমি যে এতিম জানা, আমার মা বাবা কেউ নেই। এই নাও জানো কিছু টাকা, যাও খাবার কিনে খেও। টুকি এভাবে ভিক্ষা করতে করতে সুখের বাড়িতে চলে যায় আর ভিক্ষা চাইতে থাকে। তখন সুখী বাইরে চলে আসে। আরে টুকি মাঝি, তুমি এভাবে ভিক্ষা করছো কেন? ভিক্ষাই তো করছি, চুরি তো আর করছি না। কালু আঙ্কেল বলেছে তুমি একটা চোর, আর আমার মনে হয় কালু আঙ্কেলের বাড়িতে থেকে আমার টাকার ব্যাগটা তুমি চুরি করেছো। যদি চুরি করে থাকো তাহলে আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার মা বাবা মারা গেছে, মা বাবা ওই টাকাগুলো দিয়ে আমাকে বাড়ি বানাতে বলেছে আর কোনো কাজের ব্যবস্থা করে দিতে বলেছে।
কি বলছো এসব টুকি? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমার টাকার ব্যাগ আমি কেন চুরি করব? আর তোমার মা বাবা কিভাবে কোন দিন মারা গেল আমি তো কিছুই জানি না। আর তুমি কালুর বাড়িতেই বা কেন টাকার ব্যাগ নিয়ে গিয়েছো? এরপর টুকি সুখীকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার তাহলে। তুমি তো চোরের বাড়িতে গিয়ে চোরকে টাকা দিয়েছো। তুমি তো ছোট, তাই তুমি জানো না কালু আর কাকুলি এই বনের পাখিদের বাড়ি থেকে টাকা চুরি করে। আর তোমার টাকাগুলো চুরি করে রেখে দিয়েছে। আর আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কালু কাকুলি চুরি করে বনের পাখিদের কাছে অনেক মার খেয়েছে। তাই এখন এমন ভাবে চুরি করে যে কেউ আর বুঝতেই পারে না, ধরতেও পারে না। তাই নাকি? আর শয়তান আমাকে কত মিথ্যে কথা বলে ভিক্ষা করতে পাঠিয়েছে। তোমাকে ভিক্ষা করতে হবে না, আমি তোমার টাকা এনে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি আমার বাড়িতে থাকো। বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছি। তা কি যাও এখানে? আর তোমার ব্যাগে এগুলো কি? মারে, এই ব্যাগে টাকা আছে। এই টাকাগুলো নিয়ে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগছে। তাই তোর বাড়িতে যদি আজ রাতটা আমাকে থাকতে দিতি তাহলে খুব উপকার হতো। আরে বুড়িমা, ভিতরে এসো। তুমি আমাদের বাড়িতে আজ থাকতে পারো। আমাদের কোনো সমস্যা নেই। কেউ বিপদে পড়লে সাহায্য করা আমাদের দায়িত্ব। এরপর কালু কাকুলি সুখীকে ঘরে নিয়ে যায় আর সুখীকে কিছু খাবার খেতে দেয়। এভাবে রাত হয়ে যায়। রাত হতেই সবাই ঘুমিয়ে যায় আর সুখী ঘুমের ভাব ধরে জেগে থাকে। যেই মধ্যরাত হয়ে যায় তখনই কালু কাকুলি বিছানা থেকে উঠে পড়ে। বৃদ্ধা ঘুমিয়েছে, চলো ব্যাগটা আমরা আলমারিতে লুকিয়ে রাখি। তোদের চালাকির মজা দেখাচ্ছি, দাঁড়া। এই বলে সুখী টুকি টাকার ব্যাগটি আলমারি থেকে নিয়ে বাড়িতে চলে আসে। আর সকাল হতেই সুখী টুকিকে তার ব্যাগটি বুঝিয়ে দেয়। তোমার আর কোনো চিন্তা নেই, তুমি টাকার ব্যাগ পেয়ে গেছো। এই টাকাগুলো দিয়ে আমি তোমার বাড়ি আর কাজের ব্যবস্থা করে দিব, কিন্তু তার আগে ওই কালু কাকুলিকে চুরি করে শিক্ষা দিয়ে ছাড়বো। চলো আমরা থানায় যাই আর পুলিশকে ওদের নামে সবটা খুলে বলি আর ওদের পুলিশে ধরিয়ে দেই। হ্যাঁ সুখী মাসি, চলো তাহলে। একি, এই বৃদ্ধা রাতে চলে গেছে। ভালোই হয়েছে কালু, বৃদ্ধা থাকলে বলতো টাকার ব্যাগটা কি হলো। কত কান্নাকাটি না করতো, ঝামেলা মুক্ত হয়েছি। চলো তো দেখি ব্যাগে কত টাকা আছে। কাকুলি, এ কি সর্বনাশ হলো আমাদের। টাকার ব্যাগটা তো নেই, আর এই ব্যাগে তো শুধু গাছের পাতা দিয়ে ভরা। শয়তান বুড়ি আমাদের চুরি করা টাকাগুলো নিয়ে পালিয়েছে। বুড়ি ঠিক কাজ করেছে। তোরা অন্যকে ঠকিয়ে যাবি আর নিজেরা জিতে যাবি। এবার বুঝেছিস অন্যের টাকা চুরি করলে তার কেমন লাগে? অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এ কি সুখী তুমি? আর পুলিশকে কেন এনেছো? এরপর সুখী তার বিদ্যা সাজার সব কথা কালুদের খুলে বলে। স্যার, স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। আমরা আর কখনো চুরি করব না। তোদের মতো খারাপ বড় চোর পাখিকে ক্ষমা করে দিব? তোরা একটা এতিম মেয়ের টাকা চুরি করেছিস, তাহলে তোরা কত বড় চোর নিজেরাই বুঝে নে। কেউ বিপদে পড়লে তার পাশে থেকে সাহায্য করা উচিত, তার পাশে থেকে তাকে বিপদে ফেলা উচিত নয়। আর তোরা তাই করেছিস। চল এবার জেলে চল, জেলের ভাত খেলেই তোদের চরম শিক্ষা হয়ে যাবে। এরপর পুলিশ কালু কাকুলিকে ধরে থানায় নিয়ে যায় আর সুখী টুকি টাকা দিয়ে টুকিকে একটা বাড়ি বানিয়ে দেয় এবং বাকি টাকা দিয়ে একটা ফুলের দোকান দিয়ে দেয়। আর টুকি ফুল বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। ছোট্ট মেয়ে টুকি গাছ লাগাতে ভীষণ পছন্দ করে, তাই সে বিভিন্ন প্রকার ফল, ফুল আর সবজির গাছ লাগাতো। মা দেখো,
দেখো তো আমার বাগানে আর কি কি গাছ লাগানো বাকি আছে। আমি আমার বাগানে কোনো গাছই বা দেখতে চাই না। আমি তো সব গাছই দেখতে পাচ্ছি রে মা, তবে একটা বেগুনের গাছের অভাব দেখতে পাচ্ছি। তার মানে আমার এখানে একটা বেগুনের গাছ নেই? আমি আজকে একটা বেগুনের গাছ এনে লাগাবো, কিন্তু কোথায় পাবো মা বলো তো? তুই বরং তোর ঠাম্মির কাছে যা, তোর ঠাম্মি পারবে তোকে একটা ভালো জাতের বেগুনের চারা দিতে। তুমি ঠিকই বলেছো মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুকি মায়ের কথা শুনে দৌড়ে তার ঠাম্মির কাছে যায়। ঠাম্মি ঠাম্মি, আমাকে একটা বেগুনের চারা সন্ধান দাও না, আমি আমার বাগানে বেগুনের চারা লাগাবো। আয় আমার পাশে এসে একটু বস তো। তুই তো বেগুনের চারা লাগাতে চাইছিস, তবে শোন, বেগুনের চারা নিয়ে তোকে একটা গল্প শোনাই। তুমি আমাকে গল্প শোনাবে? আমার তো গল্প শুনতে খুবই ভালো লাগে। তাহলে শোন, অনেক বছর আগের কথা। রূপপুর জঙ্গলে রাজা ঈগল তার পুরো পরিবার নিয়ে প্রাসাদে বসবাস করত। রাজার ফুটফুটে সুন্দর একটা মেয়ে ছিল। সেই মেয়েটাও তোর মতো গাছ লাগাতে খুবই ভালোবাসতো। এরপর একদিন রাজকুমারী তার বাবাকে বলে, বাবা বাবা, আমি কি একটা বাগান করে দাও না? আর সেই বাগানে সব ধরনের গাছ লাগিয়ে দাও না বাবা। তখন আমি সারাদিন এই বাগানেই বসে থেকে খেলা করব, কোথাও যাব না। আমার রাজকুমারী যখন আমার কাছে আবদার করেছে, তখন কি আর আমি তার আবদার পূরণ না করে থাকতে পারি সোনা? হ্যাঁ প্রহরী, এক্ষুনি রাজকুমারীর পছন্দের বাগান করে দাও। প্রহরী রাজার কথা মতো রাজকুমারীর জন্য সুন্দর একটা বাগানের ব্যবস্থা করে দেয়, আর তাতে একটা বিলেতি বেগুনের গাছও লাগিয়ে দেয়। আমার বাবা অনেক ভালো, আমার জন্য কত সুন্দর বাগান করে দিয়েছে। সুন্দরী রাজকুমারী, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, আর দেখা হয়ে অনেক ভালোই লাগছে। আসলে আমি অনেকদিন থেকে কোনো বাগানে যাই না, তাই আর কি তোমাদের কারোর সাথে দেখা হয় না। শোনো, এখন আমি ভোজন করতে যাব, পরে এসে তোমার সাথে গল্প করব, কেমন? ঠিক আছে রাজকুমারী। রাজকুমারী খাবার গ্রহণের জন্য প্রাসাদে চলে যায়। এদিকে বেগুন গাছটি প্রজাপতিকে বলে, এই প্রজাপতি, তুমি রাজকুমারীকে সুন্দর কেন বললে? হ্যাঁ, তুমি কি জানো আমি রাজকুমারী থেকে কত সুন্দর? আমার কাছে কত বেগুনি রঙের ফুল ধরে আছে। তুমি তো দেখছি ভারী অহংকারী গাছ। যে মালিক তোমায় তার বাগানে জায়গা দিয়েছে, তুমি তার সাথে নিজে তুলনা করছো? মূর্খ গাছ কোথাকার! তোর তো দেখছি সাহস কম নয়, আমাকে মূর্খ বলিস? দেখ এবার তোকে আমি কেমন গিলে খাই। আমি সুন্দরী, আর আমি একমাত্র ক্ষমতাধারী। আমার কাছে যে আসবে আমি তাকে ভস্ম করে নিব। এই যে বেগুন গাছ, তুমি এত খারাপ কেন? হ্যাঁ, আর এত অহংকারী বা কেন তুমি বলো তো? রাজকুমারী আসুক আজ বাগানে, আমি তাকে সব কথা বলে দিব, আর তারপর রাজকুমারী তোমাকে কেটে ফেলবে, তুমি দেখো। তার আগে আমি তোর মাথাটা ভেঙে দিব। বেগুন গাছ তার লম্বা জিহ্বা বের করে মরিচ গাছের মাথা ভেঙে দেয়, আর অমনি মরিচ গাছ মারা যায়। এ দেখে কোনো গাছ আর কথা বলে না। এভাবেই রাত হয়, আবার রাত পেরিয়ে ভোর হয়। রাজকুমারী ভোরে ঘুম থেকে উঠে বাগানে চলে যায়। ইস, আমার মরিচ গাছের মাথাটা কে ভেঙে দিল? আর মাথাটা ভাঙার কারণে তো গাছটা মরে গিয়েছে। রাজকুমারী, মরিচ গাছ অন্যায় করেছিল, আর তার শাস্তি সে পেয়েছে। তবে শুনুন রাজকুমারী, এখন থেকে আপনি নিজ হাতে আমার গোড়ায় জল ঢালবেন, আর আমি আপনার জল খেয়ে তৃপ্ত হব। আমি তো এমনিতেই তোমাদের জল দিব, কিন্তু তোমার কথাগুলো আমার অহংকারী অহংকারী লাগছে কেন বলো তো? রাজকন্যা, আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি আপনার থেকে অনেক বেশি সুন্দরী, তো তাই জল দিলে
আমি আরো বেশি সুন্দরী হব, তাই আর কি। রাজকুমারী, রাজকুমারী, তাড়াতাড়ি এদিকে আসুন। আমি অনেক দূর থেকে আপনার সন্ধানে এসেছি। আমার সাথে এমন কি জরুরি দরকার তোমার বানর মামা? বানর রাজকুমারীকে নিয়ে প্রাসাদের ভিতরে যায়। রাজকুমারী, আপনার বাগানের যে বেগুন গাছ আছে, সে একটা অহংকারী রাক্ষসী বেগুন গাছ। ওর লম্বা জিহ্বা দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিবে। এমনকি আপনি ওর কথায় অবাধ্য হলে আপনাকে ওর জিহ্বা দিয়ে গিলে ফেলবে। এইসব তুমি কি বলছো বানর মামা? তাহলে ওই অহংকারী রাক্ষসী বেগুন গাছের থেকে রক্ষা পাওয়ার উপায় কি বলো তো? ওর লম্বা জিহ্বা কেটে দিতে হবে, তবে সেটা কোনো সহজ কাজ নয়। এমন সময় রাজাও সেখানে চলে আসে। এ তুমি আমাকে কি শোনালে বানর? ওকে তো এক্ষুনি তাহলে মারতে হচ্ছে। হ্যাঁ রাজা মশাই, শুনুন, আমি ওই গাছকে লাগিয়ে দিব, আর তখনই সে তার জিহ্বা বের করবে, আর আপনাদের দুজনকে সে জিহ্বা কেটে দিতে হবে। তাহলে চলো বানর, আর দেরি নয়। এরপর রাজা, রাজকন্যা আর বানর মিলে অহংকারী রাক্ষসী মরিচের কাছে যায়। আয় বেগুন গাছ, আয়। তুই কি জানিস তোর থেকে আমি বেশি শক্তিশালী? এটা কখনোই হতে পারে না। তাহলে একবার পাঙ্গা নিয়েই দেখা যাক। গাছ কোনো কথা না বলে তার লম্বা জিহ্বা বের করে বানরকে খেতে যায়, আর তখনই রাজা তার তলোয়ার দিয়ে জিহ্বাটা কেটে দেয়, আর অমনি বেগুন গাছে আগুন লেগে যায়। এত ভয়ানক গল্প শোনালে ঠাম্মি, এমন গল্প শুনে তো আমার খুব ভয় করছে। ভয় পাস না, শুধু গাছ লাগানোর আগে সাবধান থাকিস। যা, আমার ঘরের সামনে একটা বেগুন গাছ আছে, সেটা নিয়ে তুই তোর বাগানে লাগিয়ে দে। টুকি কোনো কথা না বলে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।